আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা আমরা বাক্য কি এটা কিন্তু সবাই খুব ভালোভাবে জানি এবং বুঝি। আমরা কি জানি যে কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেটাকে কি বলা হয়? সেটাকে তখন বলা হয় বাক্য। তাহলে বাক্য হইতে হলে কি হবে? কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসতে হবে এবং সাথে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। তো এই হচ্ছে আমাদের বাক্যের যে মেইন সংজ্ঞাটা সেটা, তাই না? তাহলে বাক্য হইতে হলে কি হইতে হবে? আমরা কি বলছি? মনের ভাব প্রকাশ হইতে হবে সম্পূর্ণরূপে। যদি মনের ভাব প্রকাশ না হয়, কতগুলো অর্থবোধক শব্দও হোক, তাও কিন্তু সেটা বাক্য হবে না। দেখা যাচ্ছে যে বাক্য তোমার শব্দগুলো উলটপালট আছে, তাও কিন্তু তোমার বাক্য হবে না। দেখা যাচ্ছে তোমার আ শব্দ আ আছে কিন্তু কোনো একটা শব্দ সেখানে নাই। শব্দ সেখানে অনুপস্থিত আছে। তাহলে সেটা কি বাক্য হবে? সেটা কিন্তু তখন আর বাক্য হবে না। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বাক্য দেখব, বাক্য হওয়ার শর্ত মানে কি হইলে বাক্য হবে? বাক্য হওয়ার কিছু শর্ত আছে। আকাঙ্ক্ষা পূরণ হইতে হবে। বাক্যের আসক্তি এবং যোগ্যতা আ যেন থাকে সেইটা আ আমাদেরকে এনশিওর করতে হবে। তবেই সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বাক্য বলতে পারি। আচ্ছা, একটা বাক্যের কতগুলো অংশ আছে, ঠিক আছে? একটা বাক্যের কতগুলো অংশ আছে, তো সেই অংশগুলোকে কি বলা হয়? বাক্যাংশ। ঠিক আছে? আর ওই অংশগুলা কি? অংশগুলো হচ্ছে খন্ড বাক্য। তো এই খন্ড বাক্যর ভিতরে কি আছে? স্বাধীন আছে এবং কি? অধীন আছে। স্বাধীন মানে কি বোঝায় বলো তো? স্বাধীন মানে বোঝায় যেগুলা তোমার স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। আর অধীন বলতে বোঝায় যে আ বাক্যাংশগুলা তোমার স্বাধীন বাক্যের উপরে নির্ভরশীল অর্থ প্রকাশের জন্য। ঠিক আছে? আর আ ওই যে স্বাধীন বাক্য এবং অধীন বাক্য এগুলা নিয়ে কিন্তু তোমার বাক্য গঠন হয়। এখন সরল বাক্য বলতে কি একটা স্বাধীন বাক্য। ঠিক আছে? সরল বাক্য জাস্ট ওইখানে একটা স্বাধীন বাক্য থাকবে। ওইখানে আর অন্য কিছু থাকবে না। জটিল বাক্য বলতে কি বোঝায়? ওইখানে একটা স্বাধীন বাক্য এবং একটা কি অধীন বাক্য থাকবে। আর যৌগিক বাক্য বলতে কি বোঝায়? ওইখানে আ একাধিক তোমার হচ্ছে স্বাধীন বাক্য তোমার একটা তোমার সংযুক্তি দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সমস্ত যে অধ্যায়টা, সমস্ত অধ্যায়ের ১ম এ আমরা সামারিটা জেনে নিলাম। এখন চলো বাক্য কি? বাক্য কি? বাক্য একটা পদও হইতে পারে, একাধিক পদও হইতে পারে। যেমন লেখো, একটা পদে একটা বাক্য। ঠিক আছে? কিংবা একাধিক পদও হইতে পারে। আমি খাই। ঠিক আছে? অথবা একাধিক পদও হইতে পারে। তো এই হচ্ছে আমাদের বাক্য আ কাকে বলে সেটার বিষয় আরকি। তো বাক্য হইতে হলে কি হইতে হবে এটা কিন্তু আমরা অলরেডি জানছি। আলোচনা কিন্তু আমরা অলরেডি করছি। এইবার এ পর্যায়ে আমরা বাক্য হইতে হলে মানে এমনিতে জাস্ট একাধিক পদ তোমার হচ্ছে পাশাপাশি বসলে হবে না। চলো দেখো, এখানে লক্ষ্য করো। গিয়ে পুকুরে বড় ধরেছি একটা মাছ। এখানে কি আমরা কিছু বুঝতে পারছি? এখানে কোনো মিনিং কি ফুলফিল হইছে? হইছে কি? হয় নাই। ঠিক আছে? খা অপু জামাই চলে করেছে বাড়িটা। কেমন এটা? এটা কি কোনো মানে শব্দ অর্থবোধক শব্দ আছে ঠিক আছে। কিন্তু এরা যেভাবে পাশাপাশি বসছে সেভাবে তো কোনো মনের ভাব প্রকাশ পায় না। সেভাবে তো কোনো অর্থই প্রকাশ পায় না। তাহলে এটা কি ধরনের? এটা কি ধরনের বাক্য? এটাকে কি বাক্য বলবে? এটাকে কিন্তু বাক্য বলা যাবে না। ঠিক আছে? তো বাক্য হইতে হলে কি হইতে হবে? তাদের পরস্পর একটা সম্পর্ক থাকতে হবে। বাক্য হইতে হলে তাদের পরস্পরের ভেতরে যে সম্পর্ক সেটা হইতে হবে। পদগুলো সুবিন্যস্ত হইলে আ মানে সুবিন্যস্ত না হইলে কিন্তু হবে না। পদগুলোকে কেমন হইতে হবে? সুবিন্যস্ত হইতে হবে। ঠিক আছে? তো এই যে আমরা এই পদগুলো এরা কি পরস্পর সাজানো আছে? এটা কিন্তু সাজানো নাই। এটা কিন্তু সুবিন্যস্ত নাই। তো সুবিন্যস্ত না হওয়ার কারণে, সাজানো না থাকার কারণে এগুলোর অর্থ কিন্তু ভালোভাবে প্রকাশ পাচ্ছে না। সেজন্য এগুলাকে আমরা কি বলতে পারব না? এগুলাকে আমরা বাক্য বলতে পারব না। বাক্য হইতে হলে কি হইতে হবে? পদগুলা সুবিন্যস্তভাবে সাজানো থাকতে হবে। যেমন পুকুরে গিয়ে বড় একটা মাছ ধরেছি। পুকুরে গিয়ে বড় একটা মাছ ধরেছি। দেখো, গিয়ে পুকুরে বড় ধরেছি একটা মাছ। এইটা সাজানো নাই। এটাকে সাজিয়ে আমরা এটা পাই। পুকুরে গিয়ে বড় একটা মাছ ধরেছি। এবার সাজানো আছে এবং এটার অর্থ আমরা পরিপূর্ণরূপে কিন্তু বুঝতে পারছি। খা অপু যাওয়াই চলে করেছে বাড়িটা। এটা কেমন? অপু চলে যাওয়ায় বাড়িটা খা করছে। দেখো সাজিয়ে আমরা লিখছি যে অপু চলে যাওয়ায় বাড়িটা খা করছে। এবার একটা কিন্তু অর্থ কারেক্টলি প্রকাশ পাচ্ছে। সো এটা কি একটা সঠিক রূপে বাক্য। তাহলে বাক্য হইতে হলে কি হইতে হবে? সাধারণত কর্তা, কর্ম, ক্রিয়াপদ নিয়ে কি হয়? একটা বাক্য গঠন হয়। মানে ইংরেজিতে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তবে একটি বাক্যকে সার্থক করে তুলতে আরো কতগুলো গুণ বা শর্ত মানতে হয়। ঠিক আছে? শুধু এই যে এইগুলা থাকলেই হবে না। আরো কতগুলা কিন্তু তোমার শর্ত থাকতে হবে। ঠিক আছে? তো বাক্য গঠন হওয়ার কিছু শর্ত আছে। মানে এইগুলা হইলে একটা বাক্য হবে। এইগুলা ছাড়া কিন্তু বাক্য হবে না। সেগুলা কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। এগুলা না হলে কি হবে না? এগুলা না হলে বাক্য হবে না। বুঝতে পারছো? বাক্যের ভেতরে তোমার আকাঙ্ক্ষা থাকা লাগবে। আকাঙ্ক্ষা মানে কি? সরি, আকাঙ্ক্ষা মানে হচ্ছে আকাঙ্ক্ষা দূর করতে হবে। আকাঙ্ক্ষা মানে হচ্ছে তোমার আ তুমি একটা কথা বলতে থেমে গেলে। তারপরে কি? তার পরের কথাটুকু শোনার জন্য কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তাই না? ওইটাই হচ্ছে আকাঙ্ক্ষা। দেখো বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক শব্দের পরে আরেকটা শব্দ শোনার ইচ্ছা বা আগ্রহকে কি বলা হয়? আকাঙ্ক্ষা বলা হয়। যেমন পলাশ মন দিয়ে লেখাপড়া। পলাশ মন দিয়ে লেখাপড়া কি? একটা আকাঙ্ক্ষা কিন্তু থেকে গেল।
তাই না? এরপরে কি হবে? এই একটা বিষয় কিন্তু থেকে গেল। জানার ইচ্ছা কিন্তু থেকে গেল। যখন এরকম আ মনের ভাব সম্পূর্ণরূপে না বুঝাই, তখন কিন্তু আমাদের এটা পরিপূর্ণরূপে হয় না। তার মানে এটার পরে আরো কিছু বাকি আছে, শোনার ইচ্ছা কিন্তু থেকেই যায়। তখন সেক্ষেত্রে আ একটা কিছু ওই শব্দটার পরে হবে। যেমন পড়াশোনা মন দিয়ে লেখাপড়া করে, অথবা করতো, অথবা করবে। তাই না? তো একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে ওইটার পরে একটা শব্দ কিন্তু থাকতে হয়। তো যদি না থাকে তাহলে সেখানে আস আ আ আকাঙ্ক্ষা থেকেই যায়। তাই না? তো শোনার ইচ্ছাটা পূরণ হইতে হবে। বাক্য হইতে হলে কি হইতে হবে? শোনার ইচ্ছাটা পূরণ হইতে হবে। পূরণ না হইলে কি হবে? পূরণ না হইলে কিন্তু তোমার ওইটা কোনো শব্দর ভেতরে পড়বে না। ডু ইউ গট ইট? এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসক্তি দেখো। আসক্তি বলতে কি বোঝায়? আসক্তি বলতে যথাযথভাবে সাজিয়ে। আমরা কিন্তু ওই যে শুরুতেই বলেছিলাম, শুরুতেই যে উদাহরণগুলো আমরা নিয়েছিলাম সেইটাই আরকি। যে পরপর কিন্তু সাজানো থাকা লাগবে। আমরা শুরুতেই যে উদাহরণটা দেখছিলাম, বাবা বাজার ইলিশ থেকে এনেছে। বাবা কি বাজার এনেছে ইলিশ থেকে? এটা কেমন কথা? তো এটাকে আমরা সাজাই, যদি সাজাই তাহলে কি হবে? বাবা বাজার থেকে ইলিশ এনেছে। এবার সাজিয়ে লিখছি এবং এটা হচ্ছে কারেক্ট। এই যে এইটা, এটা কি সাজানো হইছে? সাজানো না হয়ে এটার ভাব কিন্তু পরিপূর্ণরূপে প্রকাশ পায় নাই। এইটা সাজানো হইছে বলে এটার ভাব কিন্তু পুরোপুরি একটা অর্থ কিন্তু প্রকাশ পেয়েছে। সো এইটা কারেক্ট। এইটা দ্বারা সঠিক অর্থ কিন্তু বোঝা যাচ্ছে। তাই না? তো এই যে তোমার হচ্ছে বাক্য হইতে হলে পদগুলা কি হইতে হবে? সুবিন্যস্ত হইতে হবে। সুবিন্যস্ত না হইলে কিন্তু তোমার কোনো পদ হবে না। যদি পদ না হয় তাহলে কিন্তু পদ যদি সুবিন্যস্ত না হয় সেটা কিন্তু কোনো বাক্য হবে না। আর বাক্য না হলে তো ওইটা কোনো তোমার আ আ বাক্যই হলো না। তাই না? বাক্য হওয়ার যোগ্যতা হারায়। আর দেখো, তোমার অর্থের সঙ্গতি আছে। একটা যোগ্যতা আছে বাক্যের। বাক্যের যোগ্যতা বলতে কি? বাক্যের অর্থ সঠিক আছে কিনা সেটা বোঝায়। তারপরে বাক্যের অর্থ সঠিক বলতে কি বোঝায়? বাক্যের অর্থ সঠিক বলতে বোঝায় যে আ অর্থটা ঠিক আছে কিনা। ঠিক আছে? অর্থটা ঠিক আছে কিনা। দেখো, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি এবং ভাবের মেলবন্ধনকে যোগ্যতা বলে। তোমরা জাস্ট এইখান থেকে এই যে যোগ্যতার যে তোমার হচ্ছে কি বলে এটাকে সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে একটু মনে রাখবা। যেমন আমি বড়শি দিয়ে মাছ ধরি। এটা তো ভালো কথা। এটা তো সঠিক, তাই না? কিন্তু তুমি যদি বলো যে তুমি বড়শি দিয়ে তুমি হচ্ছে নারকেল পাড়ো, তাহলে কি এটা সঠিক হলো? এটা কিন্তু কথার মানে কথা অর্থটা ঠিক আছে। তোমার এর আকাঙ্ক্ষা আছে, এর আসক্তি ঠিক আছে। তার মানে পদগুলা পরস্পর ঠিকভাবে সাজানো আছে। কিন্তু এটা কি রিয়েল? এটা কি ট্রু? এটা তো ট্রু না, এটা তো অবাস্তব। অবাস্তব হইলে কি হবে? যোগ্যতার অভাব। যোগ্যতা হারাবে বাক্যটা। ঠিক আছে? তো এই যে তোমার হচ্ছে অবাস্তব কিছু হইলেই কিন্তু ওইটা কি একটা বাক্য হবে না। বাক্য হওয়ার যে যোগ্যতা সেটা কিন্তু হারিয়ে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, একটা বাক্যের কয়টা অংশ বলতো? একটা বাক্যের বা একটা সেন্টেন্সের কয়টা অংশ? একটা সেন্টেন্সের ২ টা অংশ। কি কি? একটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, মানে যার সম্পর্কে ওই বাক্যটা, আর আরেকটা হচ্ছে বিধেয়, তার মানে তার সম্পর্কে কি বলা হয়েছে সেই কথাটা, এটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কি? যার সম্পর্কে কিছু বলা হয়েছে, মানে বাক্যটা যার উদ্দেশ্যে সেটাই হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। যেমন শিমুল মাঠে খেলে, কে খেলে? শিমুল খেলে। এই বাক্যটা কাকে দিয়ে? শিমুলকে দিয়ে। তাহলে শিমুল হবে কি? বাক্যের উদ্দেশ্য বা সাবজেক্ট। আর বিধেয় কি? তাকে নিয়ে যে কথাটা বলা হয়। শিমুলকে দিয়ে কি কথা বলা হয়েছে? সে মাঠে খেলে, মাঠে খেলে, তাই না? মাঠে খেলতে গেল, এটা তার নিয়ে লেখা কথা। সো বিধেয় হচ্ছে এই কথাটা। ঠিক আছে? তো বিধেয়ের ভেতরে কি থাকে বলো তো? বিধেয়ের ভেতরে কিন্তু আমাদের তোমার হচ্ছে ভার্বটা থাকে। বিধেয়ের ভেতরে কি থাকে? ভার্ব বা ক্রিয়াটা থাকে। বোঝা গেল? আচ্ছা, একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় সমাপিকা ক্রিয়া সমষ্টি একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য বৃহত্তর বাক্য হিসেবে রূপে ব্যবহৃত হয়, তাকে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য মানে কি? যে একটা বড় বাক্যের একটা জাস্ট ছোট একটা অংশ। খণ্ডবাক্য মানে কি? বড় বাক্যের একটা খণ্ডিত অংশ বা বড় বাক্যের একটা অংশ, ছোট অংশ। ঠিক আছে? যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে দেখো, এই যে একটা বড় বাক্য, এই বাক্যের এই একটা তোমার হচ্ছে খণ্ডবাক্য, এই একটা খণ্ডবাক্য। ঠিক আছে? তো এই বাক্যের দুটো অংশ, দুটো খণ্ডবাক্য আছে। তার মানে একটা বড় বাক্যের ছোট অংশকে কি বলে? খণ্ডবাক্য বা ক্লজ বলে। ওই ক্লজ আবার দুই প্রকার। ঠিক আছে? যারা দেখো, দুই প্রকার এখানে আছে। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তো দেখো, বড় বাক্যের অংশ সেহেতু এরা কি? এরা হচ্ছে খণ্ডবাক্য। খণ্ডবাক্য কাকে বলে? বড় বাক্যের অংশকে কি বলা হয়? খণ্ডবাক্য। বা ইংরেজিতে কি বলা হয় এটাকে জানো? ইংরেজিতে বলা হয় হচ্ছে ক্লজ। খণ্ডবাক্য, খণ্ডবাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং তা অন্য বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়। খণ্ডবাক্যে কি হয়? একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং অন্য একটি বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়। ঠিক আছে? তার মানে খণ্ডবাক্যের ভিতরে কি থাকে? একটা ক্রিয়াপদ থাকতে পারে। আর যদি একটা তোমার হচ্ছে স্বাধীন তোমার হচ্ছে ক্রিয়াপদ থাকে, তাহলে সেটা কি? স্বাধীন খণ্ডবাক্য।
তো খণ্ডবাক্য দুই রকম, আমরা দুই রকমই কিন্তু দেখলাম, একটা স্বাধীন খণ্ডবাক্য, একটা অধীন খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্যটা কি? স্বাধীন খণ্ডবাক্যটা কি? যে তোমার হচ্ছে অর্থ প্রকাশ করার জন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট না, তার মানে সে নিজে নিজে স্বাধীন, সেটা কি স্বাধীন খণ্ডবাক্য। যেমন দেখো, তারা শিক্ষকের আদেশ পালন করে, এখানে কিন্তু এটা আলাদা বাক্য হিসেবে লিখলেই কিন্তু বোঝা যাবে। কিন্তু তুমি যদি বলো যারা ভালো ছেলে, এটা কিন্তু একা একা অর্থ প্রকাশ করতে পারছে না। কিন্তু তারা শিক্ষকের আদেশ পালন করে, এটা কিন্তু একাই অর্থ প্রকাশ করতে পারছে, একাই একটা বাক্য হইতে পারে। কিন্তু যারা ভালো ছেলে, এটা দিয়ে কি কোনো বাক্য হয়? হয় না। তো এই কারণে যারা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, যারা নিজেরাই একটা বাক্য হতে পারে, সেটা কি? সেটা হচ্ছে স্বাধীন বাক্য। বোঝা গেছে? আর অধীন বাক্য বলতে কি বোঝায়? অধীন বাক্য বলতে বোঝায় যারা তোমার হচ্ছে অর্থ প্রকাশ করার জন্য অন্যের উপরে নির্ভরশীল, তাদেরকে কি বলা হয়? অধীন খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য বা অপ্রধান খণ্ডবাক্য বলা হয়। ঠিক আছে? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে? আচ্ছা, তো অধীন বলতে যারা নির্ভরশীল, যেমন যারা ভালো ছেলে, এইটাতে তো কোনো সেন্টেন্স হয় না, তাই না? তো এটার অর্থ প্রকাশ করছে কিসের উপর ডিপেন্ড করে? এই যে তোমার স্বাধীন বাক্য, এই স্বাধীন বাক্যের উপরে নির্ভর করেই কিন্তু এরা অর্থ প্রকাশ করছে। যেহেতু তাদের উপরে নির্ভর করে অর্থ প্রকাশ করছে, সেহেতু এরা কি? এরা হচ্ছে অধীন খণ্ডবাক্য। ঠিক আছে? আচ্ছা, অধীন খণ্ডবাক্য কত কত প্রকার? ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে তোমার হচ্ছে বিশেষ্য স্থানীয়, তার মানে যেটা কিসের স্থানে বসবে? যেটা হচ্ছে তোমার সাবজেক্টের স্থানে বসবে, যেটা হচ্ছে তোমার নাউনের স্থানে বসবে। ঠিক আছে? তার মানে এরা তোমার হচ্ছে সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্টের মতো কাজ করে আর কি। হ্যাঁ, সেন্টেন্সের শুরুতে বসে এটা এটা সাবজেক্টের মতো কাজ করে, যে খণ্ডবাক্যটা সেটা কি? সেটা হচ্ছে তোমার বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য। আর বিশেষণ স্থানীয় বলতে কি? যেটা দোষ গুণ বোঝায়। যেটা কি? দোষ গুণ বোঝায় কিসের? তোমার নাউন বা প্রোনাউনের, বিশেষ্য বা সর্বনামের। যেমন দেখো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এই সুখটা কাকে বোঝাচ্ছে? এই যে, এটাকে বোঝাচ্ছে, তাই না? সো এইটা কি? এটা কিন্তু ওই সর্বনাম এর অবস্থা বোঝাচ্ছে। এই যে এই সর্বনামের অবস্থা কিন্তু এইটা বোঝাচ্ছে। ঠিক আছে? ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব। দেখো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো রে, এটা কিন্তু একটা ভার্ব, তার মানে একটা ক্রিয়া। ক্রিয়াকে কিন্তু এটা বিশেষায়িত করছে, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, ঠিক আছে, তবে একলা চলো রে। এই যে একলা চলো রে, এটা 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 কি? একলা চলো রে, এটা কি একটা ভার্ব না? এটা ক্রিয়া না? তো এই ক্রিয়াটাকে, এই পুরোটাকেই কিন্তু এই ক্রিয়ার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, তাই না? এই জন্য এটা কি? ক্রিয়া বিশেষণীয় স্থানীয় আহ, খণ্ডবাক্য। তার মানে যেগুলো ক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণীয়, যেগুলো হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের উপর ডিপেন্ডেন্ট সেগুলো তোমার হচ্ছে বিশেষণীয় অধীন খণ্ডবাক্য। আর যেগুলো তোমার বিশেষ্যের স্থানে বসে, অর্থাৎ সাবজেক্টের স্থানে বসে, সেগুলো হচ্ছে বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য। ঠিক আছে? এখন দেখো, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এইগুলা নিয়ে একটু আলোচনা করা যাক। বাক্যর গঠন অনুসারে ৩ প্রকার। এটা তোমরা ইংরেজিতে পাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে। ঠিক আছে? সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। তো সরল বাক্যটা কি? সরল বাক্যটা কি? দেখো, যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে। এখানে হাইলাইট করার মতো বিষয় যে এখানে একটি সমাপিকা ক্রিয়া থাকে। ইংরেজিতে সমাপিকা ক্রিয়াকে কি বলে? ফাইনাইট ভার্ব। তাহলে যেখানে একটি মাত্র সমাপিকা বা একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেটাই কি? সেটাই হচ্ছে সরল বাক্য। ঠিক আছে? যেমন দেখো, খোকন বই পড়ছে, দেখো বই পড়ার কাজটা কিন্তু শেষ হচ্ছে, মানে সমাপিকা ক্রিয়া এটা। আমি বহু কষ্টে সাঁতার শিখেছি, শেখা কাজটা কিন্তু শেষ হচ্ছে, তাই না? তার উপরে কিন্তু কোনো আকাঙ্ক্ষা নেই। তারপরে দেখো, জগতে অসম্ভব বলে কিছু নেই, কাজটা কিন্তু পূর্ণ হচ্ছে, এরপরে কিন্তু আকাঙ্ক্ষা নেই, বাক্যটা পূর্ণ হচ্ছে। তোমার হচ্ছে এটার পরে আর কোনো শোনার ইচ্ছা নেই, মানে বাক্যটা পূর্ণ হচ্ছে। সো এটা বাক্যটা যখন পূর্ণ হবে, এর অর্থ যখন পূর্ণরূপে প্রকাশ করবে, তখনই কিন্তু সেটা সরল বাক্য। আর বাক্যের অর্থ প্রকাশ পাচ্ছে মানে কি? মানে হচ্ছে সেখানে কি? সমাপিকা ক্রিয়া আছে, মানে যে ক্রিয়াটা কি কাজ সম্পন্ন করে। জটিল বাক্য কি? আমরা কিন্তু একটু আগে দেখলাম যে অধীন বাক্য দেখলাম। তো যেখানে কয়েকটি অধীন বাক্য থাকবে এবং স্বাধীন বাক্য থাকবে, কয়েকটি অধীন বাক্য থাকবে এবং ন্যূনতম একটি স্বাধীন বাক্য থাকবে, তবেই সেটা হবে কি? জটিল বাক্য। যেমন দেখো, যিনি পরের উপকার করেন, এটা কি? এটা অধীন বাক্য, তাই না? কারণ এটা একা একা কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না। তাকে সবাই শ্রদ্ধা করে, এটা একা একা অর্থ প্রকাশ করতে পারে, এজন্য এটা একটা স্বাধীন বাক্য। ঠিক আছে? স্বাধীন খণ্ড বাক্য। তাহলে এটা স্বাধীন খণ্ড বাক্য, এটা অধীন খণ্ড বাক্য। দুইটা খণ্ড বাক্য মিলে, এই যে মাঝখানে কমা হয়েছে, দুইটা খণ্ড বাক্য মিলে যে বাক্যটা তৈরি করছে, সেটা কি? সেটা হচ্ছে জটিল বাক্য। আর যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য হচ্ছে তোমার হচ্ছে দুইটা সরল বাক্য, দুইটা সরল বাক্য, ঠিক আছে, অথবা জটিল বাক্য মিলে যে সম্পূর্ণ বাক্য গঠন করে, সেটা হচ্ছে
কি যৌগিক বাক্য, যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী। ঠিক আছে, গরিব কিন্তু মেধাবী, এই যে কিন্তু দ্বারা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, দুঃখ এবং বিপদ এবং দ্বারা যুক্ত করা হয়েছে। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না, এটা কিন্তু দ্বারা দুইটা সরল বাক্যকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটা সরল বাক্যকে যখন যুক্ত করা হবে, দুইটা ওয়ার্ডকে যখন যুক্ত করা হবে, তখন সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। ঠিক আছে, আচ্ছা, জটিল বাক্য একাধিক জটিল এবং যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ দিয়ে গঠিত হয়, যেটা তোমরা দেখলে। জটিল বাক্যে যে অংশগুলো তারা কিন্তু পরস্পর তোমার হচ্ছে সাপেক্ষ, তার মানে একটি আরেকটির উপরে নির্ভরশীল। তার মানে সেন্টেন্স কমপ্লিট করতে হলে দুইটাই কিন্তু দুইটা খণ্ড বাক্যই কিন্তু লাগবে জটিল বাক্যের ক্ষেত্রে। ঠিক আছে, আর যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য কিন্তু প্রায় স্বতন্ত্র, তার মানে ওই যে তোমার হচ্ছে ও এবং এইগুলো দ্বারা কিন্তু এই অব্যয়গুলো দ্বারা যুক্ত থাকে, এগুলোকে বলা হয় কনজাংশন। এই কনজাংশন দ্বারা কিন্তু এই যে যৌগিক বাক্য, এই যৌগিক বাক্যগুলো যুক্ত থাকে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই কনজাংশন গুলো দ্বারা ওই যৌগিক বাক্যগুলো কিন্তু পরস্পরের সাথে যুক্ত থাকে। অর্থাৎ খণ্ড বাক্যগুলা কি এই যে কনজাংশন, এই কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এই কথাটা জাস্ট তোমরা মনে রাখবা, এইগুলা মনে রাখবে, যে হাইলাইট করে দিলাম, এইগুলা দ্বারা কি কোনো একটা যৌগিক বাক্য যুক্ত থাকে। আচ্ছা, যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ। লোকটি ধনী কিন্তু কৃপণ। ঠিক আছে, এই যে এটা কিন্তু পরস্পর বিপরীতার্থক, মানে পরস্পর যখন বিপরীতার্থক বোঝায় তখন কি ব্যবহার হয়? কিন্তু ব্যবহার হয়। এখানে কিন্তু যদিও নাই, কিন্তু ব্যবহার হয়, তোমরা লিখে রাখবে কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে, যদিও তার কাছে টাকা আছে, দেখো যদিও যখন থাকে তার মানে কি একটা আরেকটার বিপরীত অর্থক, তখন কি বসবে? কিন্তু বসবে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, তাহলে কি বিপদ এবং দুঃখ একসাথে আসে। তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে জটিল বাক্যের দুইটা অংশ থাকে, একটা স্বাধীন একটা অধীন। এই স্বাধীন অধীন এরা একে অপরের উপর নির্ভরশীল। কিন্তু যৌগিক বাক্যে আমরা কি দেখলাম? যৌগিক বাক্যে দেখলাম যে এরা সরল, এরা একে অপরের উপর তেমন একটা নির্ভরশীল না, কিন্তু তারা আহ, সেই বাক্যাংশগুলা কি এইগুলা দ্বারা যুক্ত থাকে। তো আশা করি তোমরা খুব ডিটেল এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে আই গেস আর কোথাও আলোচনা করা তোমরা দেখতে পারবে না। সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা অবশ্যই এই যে আম, এইগুলা টাস্কগুলা করবে, অনুশীলনী কর্ম করে আমাদেরকে জমা দিবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।